আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর দেখছিলেন। শিরোনাম নিয়ে যাব পুরো খবরে। ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তি এবং দোসরদের রুখে দিতে জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখতে হবে। রিজভী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়, তাই তাদের আদর্শ সব সময় ধারণ করতে হবে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বন্ধুরা আমার, জুলাইয়ের শহীদদের স্মৃতি আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে প্রজ্বলিত করবে, আমাদেরকে প্রেরণায় উদ্দীপ্ত করবে, অন্যায়ের বিরুদ্ধে আবার কোন নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। কোন অগণতান্ত্রিক শক্তি, কোন অগণতান্ত্রিক স্বৈরাচারী কোন ধরনের পদক্ষেপ, কোন শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জাসদ নেতা হাসানুল হক ইনুর সাজা জনগণকে সন্তুষ্ট করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইনুর অপরাধ বিবেচনায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজধানীর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। একই সাথে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যে অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এদিকে বিকেলে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে আয়োজিত শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী যোদ্ধাদের স্মরণে দোয়া এবং আলোচনা সভা আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। আলোচনা সভায় শহীদ এবং আহত পরিবারের সদস্যরা জুলাই সনদ এখনও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সংঘটিত হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনাগুলোর দ্রুত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান আহত জুলাই যোদ্ধারা। অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, বিএনপির রাজনীতির ইতিহাস সবচেয়ে বড় ভুল 70% জনরায়কে মেনে না নেয়া। সংবিধান সংস্কার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, আইন হতে হবে দেশের কল্যাণে। এছাড়া বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো এবং দুর্নীতি কমাতে বড় সংস্কার প্রয়োজন বলে জানান বিরোধী দলীয় নেতা। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। 2026-27 অর্থবছরের 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে মঙ্গলবার, যেখানে বিরোধী দল থেকে বেশ কয়েকটা ছাঁটাই প্রস্তাব করা হলেও পাশ না হওয়ার শঙ্কায় এক পর্যায়ে তা তুলে নেন বিরোধী দলীয় নেতা। সংসদে এলইডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিরোধী দল। বাজেটে বিরোধী দলের প্রত্যাশার মধ্যে কালো টাকা সাদা না করা, প্রান্তিক ব্যবসায়ী ও মুদি দোকানের উপর কর প্রত্যাহার দাবি গ্রহণ করা হয়েছে বলে জানান ডক্টর শফিকুর রহমান। তবে জানুয়ারি থেকে অর্থবছর গণনা, জুলাই ফাউন্ডেশন ও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বাজেট দেয়া সহ বেশ কিছু বিষয় উপেক্ষিত থাকার কথা জানান জামায়াত আমির। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে।
আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31, তাহলে অন্তত শেষ 3 মাসে দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে। মূল্যস্ফীতির তুলনায় এটা বড় বাজেট নয় মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বাজেট বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি কমাতে বড় সংস্কার জরুরি। বড় বাজেট করা কোনো অপরাধ নয়, একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই 2 জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। গণভোট বাস্তবায়নে ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার তা থেকে সরে এসেছে বলে অভিযোগ বিরোধী দলীয় নেতার। গণরায় বাস্তবায়নে দরকার হলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। 3টি নতুন উপজেলা এবং 1টি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলায় 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গুরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়নকে নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম সহ কর্মকর্তারা। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইমপ্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস IUPHPS প্রজেক্ট বিষয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন যে অর্থ বর্জ্য ব্যবস্থাপনা খাতে শুধু নয়, অন্য সকল খাতের বিষয়েও ব্যয় কিভাবে করা হচ্ছে তা যথাযথভাবে কাজে লাগছে কিনা সেই বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় নির্বাচনে যারা নির্বাচিত বা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের জনস্বার্থে কার্যকরভাবে কাজে লাগানোরও আহ্বান জানান তিনি। এছাড়াও পরিচ্ছন্ন এবং নিরাপদ শহর গড়তে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি। আমরা যে টাকাটা ব্যয় করছি সেটা আমরা সঠিকভাবে যাচ্ছে কিনা, আর কাজে লাগছে কিনা, এবং তাতে আমরা কতটুকু পাচ্ছি। সেই জন্যে আমাকে মানুষকে হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। এখানে একটা ছোট্ট প্রজেক্ট করলাম, ওখানে একটা ছোট প্রজেক্ট করলাম, এভাবে না করে গোটা মিউনিসিপ্যাল এরিয়াতে সিটি কর্পোরেশনগুলোতে আমরা একটা টোটাল হোলিস্টিক অ্যাপ্রোচ নেই, তাহলে সেটা বোধহয় অনেক ইফেক্টিভ হবে। গত 2025-26 অর্থ বছরে দেশের রেকর্ড $35.56 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সদ্য বিদায়ী জুন মাস জুড়ে দেশে $2,806 মিলিয়ন রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু 30 জুন দেশে $120 মিলিয়ন এসেছে, যেখানে গত বছরে জুন মাস জুড়ে দেশে রেমিটেন্স এসেছিল $2,823 মিলিয়ন। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 364 দিনে মোট রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 17.3% বেশি। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ গত 15 বছরে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য এবং সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং ব্যাংকিং খাতে নানা অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব নথি চাওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, অভিযোগের সুষ্ঠু এবং নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব নথি পাঠানোর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে দুদক।
তলব করা নথিপত্র বিশ্লেষণের পর প্রয়োজনে সংশ্লিষ্ট সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ সহ পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে দুদক। অভিযোগ অনুসন্ধানে ৩ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। মোট 12,70,583 জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা সম্পূর্ণ ভয়ভীতি এবং চাপ মুক্তভাবে পরীক্ষা দেবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 12,70,000-এরও বেশি পরীক্ষার্থী অংশ নেবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও শিক্ষা সচিব বক্তব্য রাখেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও যানজটের কথা বিবেচনায় রেখে শিক্ষার্থীরা সকাল 8:30টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড, আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে। সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করে পরীক্ষাকে যেন আর বিভ্রান্ত না করতে পারে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে বডি ওয়ার্ন ক্যামেরাও থাকছে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় 5,44,000 পরীক্ষায় অংশ নিচ্ছে না। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখছেন। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন, আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা এবং দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনে আইন, বিচার, সংবিধান এবং মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী প্রকাশনার মোড়ক উন্মোচন এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। এ সময় মোহাম্মদ শাহাবুদ্দিন আরও বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিগত সময়ের অবহেলায় দেশের আইসিইউ ব্যবস্থা এবং চিকিৎসা সেবা নাজুক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সেমিনারে একথা বলেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অপ্রতুলতার কারণে মৃত্যু যেন না বেড়ে যায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, আইসিইউর সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলেও চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীদের সুস্থ করে তুলছেন। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন জানান, শিগগিরই চীনের সহায়তায় বাংলাদেশে 20টি হাসপাতাল নির্মাণ হবে। বর্তমান যুগে 1000 মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, যুদ্ধ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। এ সময় সড়ক পরিবহন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব এবং তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা জরুরি।
সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। এই ঘটনা এবং এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।